ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন এরকম একটা খবরকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তার প্রেক্ষাপটে গতকাল 3টা রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলেন। বিএনপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশের আওয়ামী লীগের অবর্তমানে এই দুটোই সর্ববৃহৎ দল, সুতরাং এই দুটো যেতেই পারে। যদি একটা প্রশ্ন আছে, জামায়াতে ইসলামের নিবন্ধন নেই, এখন পর্যন্ত তাদের নিবন্ধন স্থগিত আছে, সেটা শুনানি চলছে। আর এনসিপিও গেছে, এনসিপিরও নিবন্ধন নেই এবং এনসিপি কোন বিবেচনায় এতটা প্রায়োরিটি পায় এই প্রশ্ন আছে। আর জবাব সম্ভবত আমরা জানি, এটা ডক্টর ইউনূসের নিজের দল, এটা সরকারের দল, এটা কিংস পার্টি। সে কারণে জনাব নাহিদ ইসলাম তারও আগের দিন ডক্টর ইউনূসের সাথে দেখা করতে পারেন। এখন কেউ কেউ বলছেন এই বৈঠকগুলো হওয়ার মাধ্যমে যে উত্তেজনা তৈরি হয়েছিল সেটা অনেকটা সামলানো গেছে। আমি বিশ্বাস করি না। আমি এই যে বক্তব্য যাদের, এই ইন্টারপ্রিটেশন যাদের, আই ডোন্ট বাই দিস। আমি কোনোভাবেই মনে করি না এই বৈঠকগুলো কিছু অ্যাড করতে পেরেছে, বরং কিছু নেগেটিভিটি হবারও সম্ভাবনা আছে। কেন আমি মনে করছি? এনসিপিকে ধর্তব্যের মধ্যে রাখার কিছু নাই। আই রিপিট, এনসিপিকে ধর্তব্যের মধ্যে রাখার কিছু নাই। দিনের শেষে যখন রাজনীতি মাঠে গড়াবে, ভোটের রাজনীতি হোক আর মাঠে শক্তি প্রদর্শনের রাজনীতি হোক, তাতে এনসিপি কিছুই না, শুধুমাত্র সরকারের প্রিভিলেজ প্রাপ্ত বলে তারা এই জায়গায় আছেন। আর আমাদের একটা সহানুভূতি অনেকেরই আছে, আমার নিজেরও আছে। এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এই জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাদের মধ্যে আছেন, আরো অনেকে করেছেন, তারা তার মধ্যে আছেন। সেই কারণে বাকিদের কথা আমরা যদি মনে করি, জামায়াতে ইসলামী বা বিএনপি, বিশেষ করে এই মুহূর্তে বিএনপির সাথে সরকারের ইন্টারাকশন কি আমাদের রাষ্ট্রের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন সেটার উপর ডিপেন্ড করে। আরও যদি যোগ করতে চাই, সরকার, বিএনপি এবং সেনাবাহিনী, বাংলাদেশে এই মুহূর্তে এই 3টা জিনিসই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাদের মধ্যকার যে ইন্টারাকশন, তাদের মধ্যকার যে সব কিছু মিলে একটা ইকুইলিব্রিয়ামের পয়েন্টে পৌঁছা, এটার উপরে ডিপেন্ড করবে। আমি জানি অনেকেই তাত্ত্বিকভাবে বলতে আসবেন মিলিটারিকে আলাদা এন্টিটি হিসাবে আমি দেখাচ্ছি কেন। আমি শুরু থেকেই বলেছি, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা পছন্দ করি বা না করি, আমরা চাই বা না চাই, এই ধরনের একটা কিছুটা সেপারেট এন্টিটি মিলিটারির আছে। যাই হোক, আমরা মূল জায়গায় দেখব যে কি হয়েছিল এবং বিএনপিকে ডেকে নেওয়া বা বিএনপি যাওয়া, লাভের লাভ কিছু হয় নাই, কিচ্ছু কাজ হয় নাই। এবং আমি মনে করি যে সরকারের সাথে বিএনপি যে দূরত্ব ছিল সেটা রাদার বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তার আগে একটু জানতে চাই যে কি কি কথা হলো। মানে আমরা পরবর্তীতে যে দেখেছি, প্রত্যেকটা দল বেরোনোর পর ব্রিফ করেছে, বিএনপি তার নির্বাচনের জন্য একটা স্পেসিফিক রোড ম্যাপ চেয়েছেন। তারা উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের কথা বলেছেন। তাদের বিতর্কিত উপদেষ্টা, আমরা জানি 3জন উপদেষ্টার অপসারণ চাইছেন তারা, নিরাপত্তা উপদেষ্টা এবং 2 ছাত্র উপদেষ্টা। তারা বিচার করবেন, তারা সংস্কার করবেন, সবই বলছেন। জামায়াতে ইসলামী বেরিয়ে এসে নির্বাচনের ব্যাপারে খুব স্পেসিফিক টাইম না হলেও তারা ইঙ্গিত দিয়েছেন যে মিড ফেব্রুয়ারির আগে, মানে রমজানের আগে অথবা সর্বশেষ রমজান, মানে ঈদের পরপর, এরকম একটা মোটামুটি একটা স্পেসিফিক ডেটের দিকে যাওয়ার কথা তারা বলছেন। তবে তারা সংস্কার, বিচার এগুলো দৃশ্যমান করার কথা বলেছেন। লম্বা তালিকার কথা এনসিপি এসে বলেছেন, বলতেই পারেন তাদের তালিকা লম্বা হবে, এটাই খুব স্বাভাবিক। তারা অনেক কিছু বলেছেন। তারা জুলাই সনদের কথা বলেছেন, তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছেন, আওয়ামী লীগের আমলে সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার কথা বলেছেন। সো এই সবগুলো জিনিস আসলে তাদের কাছে এসছে। তো এখন এটা হলো তাদের দিককার বক্তব্য। এখন যে কারণে বলছি যে মূল যে ফ্যাক্টর, আমি আবারও বলছি, কাউকে ছোট বড় করার কোনো ইচ্ছে নেই আমার, কিন্তু সরকার, বিএনপি, সেনাবাহিনী, এই 3টার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক মতো প্রতিষ্ঠিত হওয়ার উপরে ডিপেন্ড করবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন কতটা স্মুথ হবে। বিএনপির ক্ষেত্রে বিএনপিকে ডেকে বা বিএনপি গিয়ে কোনো লাভ হয়নি কেন? ডক্টর ইউনূস অত্যন্ত বাজে একটা বার্তা দিয়েছেন। ডক্টর ইউনূস হুইমজিকলি কাজ করেছেন তা মনে করি না, কিন্তু এই বার্তা উনি বিএনপিকে দিয়েছেন, জাতিকেও দিয়েছেন। সেটা হচ্ছে বিএনপির সাথে তিনি যখন বসেছেন, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উপদেষ্টা পরিষদে যে কেউ থাকতে পারেন, আমরা আগে দেখতাম তার সাথে মিটিংয়ে সাধারণত সিনিয়র কোনো উপদেষ্টা, জনাব আদিলুর রহমান, জনাব আসিফ নজরুল, এই ধরনের লোকজন থাকেন। গতকাল আলী রিয়াদ ছিলেন ঐক্যমত্য কমিশনের, আর সাথে আসিফ মাহমুদ ছিলেন। আমরা খেয়াল করব বিএনপি যে লোকজনকে, যে সব উপদেষ্টাকে অপসারণের জন্য দাবি জানাচ্ছে, সেই সব লোকজনের মধ্যে সবচেয়ে বেশি, মানে যার সাথে প্রধান সংঘাত আমরা এভাবে বলবো, জনাব ইশরাক হোসেনের সাথে মূল সংঘাত হয়েছে
জনাব আসিফ মাহমুদের, যিনি এলজিআরডি মন্ত্রী বা উপদেষ্টা, তাকেই তারা রাখার মাধ্যমে বিএনপিকে প্রমাণ বলে দিলেন যে তোমার কথার কোনো পাত্তা টাত্তা আমি আসলে দেব না। বিএনপির কথা পাত্তা নাও দিতে পারে, কিন্তু এই যে আসিফ মাহমুদকে এখানে রেখে বিএনপির সাথে মিটিংয়ে সরকার বিএনপিকে তাচ্ছিল্য করলো, সরকার বিএনপিকে বিদ্রুপ করলো, এটা বিএনপি, আমি আশা করি, আমি বিশ্বাস করি এটা বিএনপি বুঝতেও পেরেছে, বিএনপি বুঝতে হবেও। তারও আগে মিটিং চাওয়া হয়েছে, যেটা সবচেয়ে হাস্যকর ব্যাপার। এই ধরনের একটা সংকটের মুহূর্তে ইভেন বিএনপির প্রতিও যদি, বিএনপির প্রতি উনি গোসা করেছেন প্রধান উপদেষ্টা ফর শিওর, এটা আমরা দেখেছি। কারণ বিএনপি যখন, বিএনপি স্পেসিফিকলি না বলে আমরা এভাবে যদি বলি, যারা ইশরাক হোসেনের সমর্থকরা যখন রাস্তায় নেমেছেন, রাস্তায় ব্লকেট দিয়েছেন, তখন ওনাদের খুব গোসা হয়েছে, আর কারো ক্ষেত্রে হয়নি। সো বিএনপির উপর যদি ওনার গোসা থেকেও থাকে, বিএনপিকে ডেকে তার কথা বলা উচিত ছিল। এটা ব্যক্তিগত পর্যায়ে স্কুল বয়ের মতো ব্যাপার না যে আমি তোমার সাথে কথা বলবো না, আড়ি নিয়েছি। বিএনপি দফায় দফায় তার সাথে কথা বলতে চেয়েছে, জামায়াতে ইসলামী চেয়েছে, শেষ পর্যন্ত দেওয়া হলো। এবং অবিশ্বাস্যভাবে যেদিন গতকাল যখন তাদের দেখা হবার কথা, সকাল থেকে আবার এটা ছড়িয়ে পড়েছিল যে সাক্ষাৎ নাকি নাও হতে পারে। তো সুতরাং আসলে চাওয়া হয়েছে, অনেকে এই চাপ দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় আলাপ হচ্ছে বলে উনি আসলে একটা দায়সারা, আমি এই জায়গাটায় আসছি, উনি আসলে একটা দায়সারা দেখা করেছেন বিএনপির সাথে। এনসিপির সাথে নিশ্চিতভাবে আন্তরিক দেখা তার হয়েছে, কারণ উনি ওদের প্রতি আন্তরিক। জামায়াতের সাথেও হতে পারে, আমি জানি না, কিন্তু বিএনপির সাথে একটা দায়সারা বৈঠকই তিনি করেছেন। এর মাধ্যমে আসলে লাভের লাভ কিছু হয় নাই। ইভেন এই যে দেখা করে এই দাবি দাওয়া পৌঁছে দিয়েছে, বিএনপির সব দাবি দেওয়া তো উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা জানেন, জামায়াত কি বলে তাও জানেন, এনসিপি কি বলেন তাও জানেন। তো এটা বসিয়ে লাভ কি হয়েছে? সরকার যদি সত্যিকার অর্থে কিছু মেন করতে চাইতো, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা একটা রুদ্ধদ্বার বৈঠক হওয়া উচিত ছিল প্রধান উপদেষ্টার সাথে, যেখানে তিনি প্রেসাইজলি আসলে বলবেন কি করবেন না করবেন। এবং আরো ভালো হতো সবগুলো পক্ষ, এই শুধু এই তিন দল না, এই মাঠে এনসিপির যে শক্তি আছে তার সমান বা তার চেয়ে বেশি শক্তি আছে, এবং বহু দীর্ঘ সময় ধরে শেখ হাসিনা বিরোধী লড়াই করেছে এরকম দল আছে, তাদের প্রত্যেকের একজন করে, এরকম একজন করে, বিএনপিরও একজন, নট মোর দেন দ্যাট, জামায়াতের একজন, এভাবে যদি নেই, তাতে 10-12 জন 15 জন মানুষ হতে পারে, একদম ক্লোজ ডোর একটা মিটিং হয়ে তার উচিত হতো সেখানে একটা কনসেনসাসের চেষ্টা করা প্রত্যেক বিবাদমান গ্রুপগুলোকে নিয়ে। সেটা তো প্রয়োজন হলে তিনি লম্বা সময় নিয়ে বসবেন। তিনি যদি সত্যিকার অর্থে চান যে এই সমস্যার সমাধান বা অন্তত উত্তেজনা প্রশমিত করবেন, তিনি সেটা চান নাই, তিনি সেটা চান না। আমি সকালে যে ভিডিও করেছি সেখানেই জানিয়েছি যে এটা এক ধরনের ইভেন হুমকিও আছে, যে তোমারই শুধু লোকটোক না, আমাদেরও জনগণ আছে, এবং এই জনগণের ইন্টারপ্রিটেশন, আবার কেউ কেউ গণভোটের কথা বলছেন, যে সেদিকে যাচ্ছি না, কিন্তু আমার মনে হয় এই জনগণ বলতে তিনি বোঝাতে চাইছেন তিনিও লোক নামাবেন মাঠে। সরকার রীতিমতো বিএনপিকে চ্যালেঞ্জ দিচ্ছে, ধমক দিচ্ছে, এবং গতকাল বৈঠকে সেটা প্রমাণও করেছে। সুতরাং এই বৈঠকগুলো অর্থহীন। আমি মনে করি বাংলাদেশ সামনে শক্তি প্রয়োগের মাধ্যমেই পরস্পরের আলোচনা, শক্তি প্রয়োগ এই না আলোচনা বন্ধ করা, শক্তি প্রয়োগের মাধ্যমেই আলোচনার পথ তৈরি হয়। সরকার যেহেতু শক্তি প্রয়োগের মতো স্টেটমেন্ট দিয়েছে, আমার মনে হয় বিএনপিকেও তার মাঠের শক্তি দেখাতে হবে ইনক্রিজিংলি। সে এই না যে অবরোধ করে ফেলতে হবে, তাদেরকে প্রচুর সমাবেশ করতে হবে, তাদেরকে সমাবেশের মাধ্যমে তাদের দাবি দাওয়া জানাতে হবে, সারা দেশে তাদের কত লোকজন আছে এইটার শোকেসিং সরকারকে করতে হবে। আমার মনে হয় এই সরকার খুবই বাজে ডিলুশনে ভুগছে যে অসংখ্য মানুষ তার জন্য নেমে যাবে। প্রায় অনেকে বলেন যদি তাই হয়, এটা একটা ফানের মতো করে ফেসবুকে বলছেন, ডক্টর ইউনূস তো রিজাইন করছিলেন, তিনি রিজাইন করে এনসিপিতে জয়েন করে একটা ইলেকশন করুন, করে বিএনপির বিরুদ্ধে জিতে এসে যাবতীয় সংস্কার, পোর্ট, করিডোর যা যা দেয়া সেগুলো দিন। সরকার মনে করছে এটা মনে করলে এটা করতে পারতো, কিন্তু সরকারও সম্ভবত জানে, কিন্তু ডিলুশনটা কেন আমি আসলে জানি না। সরকার একটা অত্যন্ত বাজে খেলার দিকে নেমেছে। সরকারের উচিত হবে, প্রধান উপদেষ্টার উচিত হবে, আবারও বলছি, সেনাবাহিনী এবং বিএনপি সরকার এর ট্রায়ো প্রয়োজনে তারা তাদের মতো করে আলোচনা করবে, বসে তারা ডিএসকালেট করবে। সরকার সেনাবাহিনীর সাথেও, সেনা প্রধানের সাথেও উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছেন। এগুলো কোনোটাই আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে না। এবং আমরা যদি এই বৈঠকের পর দেখি যে তারা অন্তত একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ, আমরা দেখেছি প্রেস সচিব আবারও সেই কাট অফ ডেট 30 জুন, এসব ফালতু আলাপ দিচ্ছেন, এসব আলাপের কোনো মানে নাই। ওনাদেরকে একদম বলে দিতে হবে এটা জানুয়ারির শেষ, ফেব্রুয়ারি মাঝামাঝি এরকম। ইভেন তারা যদি মনে করেন রমজানের পর হবেন, তারা
এটা বিএনপি মানবে কিনা যে ডিফারেন্ট ডিসকাশন, তাদেরকে বলতে হবে যে এটা মিড অফ এপ্রিল হবে, এরকম কিছু একটা তাদেরকে আসলে বলতে হবে, বা ফার্স্ট উইক অফ এপ্রিল এভাবে বলতে হবে। এটা যদি না হয়, এটা যদি না দেখি, তাহলে আমরা বুঝবো আদতে তাদের কোনো আন্তরিকতা এই সমস্যা সমাধানের ক্ষেত্রে নাই। তারা পরিকল্পিতভাবে দেশটাকে অস্থিরতার দিকে দিচ্ছেন। আগে বলতাম সরকারের একাংশ, একটু রাগঢাক করে বলতাম, এখন বলবো ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকার এই কাজটাই করছে। আমাদের জনগণকে খুবই সতর্ক হতে হবে। আওয়ামী লীগ আজ মিছিল করেছে এয়ারপোর্ট এলাকায়। আমি ফেসবুকে কারো কারো লেখায় দেখলাম যে এই মিছিলটার পরিকল্পনা নাকি মোটামুটি জানান দিয়েই হচ্ছিল, এবং এটা জোগাড় যন্ত্র চলছিল বেশ প্রকাশ্যেই। তারপরও মিছিলটা ঠেকানো গেল না। 5-7 মিনিট ধরে একটা মিছিল হলো এবং পরে তারা সরে গেলেন। দুদিন আগে, তার আগে মানে রিসেন্ট টাইমস, আমি গত 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে অন্তত আরও দুবার, এর আগে আরও দুবার আওয়ামী লীগকে মিছিল করতে দেখা গেছে প্রকাশ্যে, দিনে দুপুরে ঢাকার রাস্তায় মুখ না ঢেকে। কখনো কখনো দেখা গেছে মাস্টার্স পরে করছেন, সেই জায়গা থেকে আওয়ামী লীগ সরে আসছে, তারা মিছিল করছেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের এই কর্মসূচি নিয়ে আসলে কি করা দরকার। অনেকবার কথা বলেছে, আমি এই কথাটা সরকারের কাছে বারবার বলতে চাই। সেটা হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি সরকারের একটা বড় ঝামেলা তৈরি করতে যাচ্ছে, বা একটা বড় বিপদ তৈরি করতে যাচ্ছে। একটু অফ টপিক নিয়ে কথা বলি। আমি কাউকে দেখছি যে বলছেন যে ঢাকার এখন যে ডিবি প্রধান ছিলেন কিছুদিন আগে, তাকে সরানো হয়েছে মেঘনা আলম কেসে, যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে যথেষ্ট ক্র্যাকডাউন চালিয়েছেন বা সতর্ক ছিলেন, এরকম বলা হচ্ছে। এখন এই পরিবর্তনের পর এটা বাড়ছে। ডিবি প্রধানকে আসলে মেঘনা আলমের কারণে সরানো, এটাও হাস্যকর একটা পদক্ষেপ, এটা একটা অন্যায় পদক্ষেপ। কারণ মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হবে কিনা, এটা জাস্ট একজন ডিবি প্রধানের তো সিদ্ধান্ত না, এটা একেবারে সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। কারণ এখানে যা যা ঘটেছিল, যার সাথে ঘটনা ঘটেছিল। কিন্তু আমার আবার ভিন্ন একটা প্রশ্ন আছে, আওয়ামী লীগের কর্মসূচি কি পুলিশ দিয়ে ঠেকানো যাবে? ঠেকানো উচিত? তাহলে কে করবে সেটা? এর আগে একটা মিছিলে মাসখানেক আগে হবে, আমরা দেখেছি ছাত্র দল এবং বিএনপির লোকজন মিছিলকে বাধা দিয়েছেন, ছত্রভঙ্গ করেছেন। ছাত্র দল বা আর কেউ কি এই কাজটা করবেন? এই কাজটা কি তাদের করার কথা? তাহলে কি সরকার করবে, পুলিশ করবে? কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে সম্ভবত আওয়ামী লীগের লোকজন লিফলেট বিতরণ করছিলেন গোপালগঞ্জে, এবং সেখানে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। সেটার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম, এবং তখন প্রেস সচিব বলেছিলেন যে আওয়ামী লীগের লোকজন যদি লিফলেট বিতরণ করে তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে। মানে তখনই সেই প্রশ্ন করেছিলাম, আমি এখনো এই প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগের লোকজন যদি লিফলেট বিতরণ করে কেন তাদেরকে গ্রেফতার করা হবে? আওয়ামী লীগের লোকজন যদি মিছিল করে কেন তাদেরকে বাধা দেয়া হবে? আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি, নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ। টেকনিক্যালি বলছি, এখন ছাত্রলীগ যদি একটা মিছিল বের করতে যায়, কোনো কর্মকাণ্ড চালাতে যায়, লিফলেট বিতরণ করতে যায়, তাদেরকে গ্রেফতার করার 100% এখতিয়ার, আইনি এখতিয়ার সরকারের আছে, পুলিশ সেটা করবে। ইভেন সেটা কেউ ছাত্র দল, এনসিপি, জামায়াত কেউ বাধা দিতে যাবে না। আমি এটা নিয়ে দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করেছি যে বিএনপি মাঠে আছে, আমরা শান্তি রক্ষা করব, আমরা শৃঙ্খলা রক্ষা করব, তাই মাঠে আছি। ওই দায়িত্ব তাদের না, ওরা পুলিশ না। সো ছাত্রলীগও যদি মাঠে নামে, আই রিপিট, সেটাকে বাধা দেওয়ার রাইট ছাত্রদল, এনসিপি, জামায়াত বা সাধারণ জনগণ কারো নাই। এখানে পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ ব্যবস্থা নিয়ে তাদেরকে থামাবে। এখন আওয়ামী লীগের লোকজন যখন এই ধরনের নানান কর্মসূচি করছে, এরপরে আমরা নিউজ দেখি যারা মিছিল করেছেন এদের অনেককে গ্রেফতার করা হচ্ছে। কিসের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে? মিছিলে অংশগ্রহণকারী কেউ যদি কোনো মামলার আসামি হয়ে থাকেন, তাকে গ্রেফতার এমনিই করার কথা, মিছিলের পরে না। কখনো কখনো দেখেছি যে মামলার আসামি ছিলেন, গ্রেফতার করা হয়েছে। তাহলে আমরা পাল্টা প্রশ্ন করি, ফৌজদারি মামলার আসামি যেটা গ্রেফতার যোগ্য, তাকে গ্রেফতার না করে এতদিন বসেছিল কেন পুলিশ? তারপর এখন মিছিল করার পর, সেইটা নিয়ে প্রচুর শোরগোল হওয়ার পর গ্রেফতার হচ্ছে। এটা হতে পারে না। তো আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়, সুতরাং আওয়ামী লীগ এই জিনিসটাই তারা বাইরে প্রচার করতে চায়। তারা মাঠে আরো অনেক নামবে এবং তারা চাইবে কিছু লোকজন দমন পীড়নের শিকার হোক, সেটা কোনো পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিস্ট, সাধারণ জনগণও তাদেরকে ধরে নানান রকম ঝামেলা করতে পারে, পেটাতে পারে। কারণ আওয়ামী লীগের উপরে সাধারণ মানুষের তীব্র ক্ষোভ আছে। অথবা সরকার যদি কিছু করে, এগুলোই তারা গ্লোবালি সেল করার চেষ্টা করবে যে দেখো, আমি আমার লিস্ট নাগরিক অধিকারটা, লিস্ট পলিটিক্যাল যে রাইট আমার আছে, সিভিল রাইট আমার আছে, আমি সেটা পালন করতে পারছি না। এই সরকার কতটা অপ্রেসিভ। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে তো এই একই ধরনের অভিযোগ করতাম, যখন জামায়াতকে বা শিবিরকে, বিশেষ করে বিএনপিকে অনেক সময় করতে দেয়নি। বিএনপিকে কত দিলে একটা সময়ে জামায়াত শিবির পরে খুব শক্তি নিয়েই মাঠে নেমেছে, কিন্তু একটা সময় তাদেরকে তো মাঠে নামতেই দেওয়া হতো না। কিসের ভিত্তিতে? তখন আমরা প্রতিবাদ করেছি জামায়াতের বা শিবিরের পলিটিক্যাল রাইটসের প্রশ্নে। তো তাহলে এখন কেন এটা হচ্ছে?
এই প্রশ্নগুলো আসবে এবং সরকার বিপদে পড়বে ফর শিওর। আবার একই সময়ে আওয়ামী লীগের লোকজন মিছিল করবে, এই 1 বছরও কাটেনি এর মধ্যে, এটা এই দেশের জনগণের মেনে নেওয়া খুব কঠিন ফর শিওর। ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না এই ডিবেটটার আসলে সুরাহা হওয়া দরকার। নিষিদ্ধ হলে নিষিদ্ধ হয়ে যাক, আর যদি নিষিদ্ধ না হয় তাহলে আওয়ামী লীগের কর্মসূচি মেনে নেওয়ার জন্য আমাদেরকে আসলে প্রস্তুত হতে হবে, কিছু করার নেই। পরিস্থিতিগুলো এরকম, একটা রাষ্ট্র আইনের মাধ্যমে চলে, রীতিনীতির মাধ্যমে চলে। একটা রাষ্ট্র আমার মনের মধ্যে কি আছে, আমার ব্যক্তিগত চাওয়া কি, আমার কতটা ক্ষুব্ধতা আছে, আমার কতটা প্রতিশোধ পরায়ণতা আছে, সেগুলোর উপরে ভিত্তি করে রাষ্ট্র চলে না। আমি বহুবার বলেছি, আজও আবার বলতে চাই, কারণ এই ইস্যুটা রিপিটেডলি আসছে। আওয়ামী লীগকে বিচার করার একটা সুযোগ আমাদের ছিল, আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে যেটায় সংগঠনকেও মানবতা বিরোধী অপরাধের জন্য ব্লেম করা যায়। এটা আওয়ামী লীগই করেছিল, কিন্তু এই সরকার তার ফাইনাল যে সংশোধনী পেশ করলো তাতে এটা সরকার তুলে দিয়েছে। তার মানে আওয়ামী লীগকে মানবতা বিরোধী অপরাধের জন্য আর ব্লেম করার সুযোগ থাকলো না, অন্তত এক্সিস্টিং যে আইন অধ্যাদেশ জারি হয়েছে এটা আবার সংশোধন করা যাবে না তা না। কিন্তু এখন অন্তত দুইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। একটা হচ্ছে সন্ত্রাস দমন আইন 2009 সালের যেটা, আরেকটা হচ্ছে পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স 1978। ওই অর্ডিন্যান্সে আর্টিকেল 3-4, আমি এটা নিয়ে ধরে একদিন কথা বলেছি, আর্টিকেল 3-4-এ কতগুলো অপরাধের কথা বলা আছে যে পলিটিক্যাল পার্টি কি করতে পারবে না। সেটা কি যা করতে পারবে না হচ্ছে প্রত্যেকটা কাজ আওয়ামী লীগ করেছে। ফলে এই ক্ষেত্রে ওই আইন, ওই অর্ডিন্যান্স বলছে আর্টিকেল 6-এ যে এটার জন্য সে চাইলে হাইকোর্টে যেতে পারে এবং হাইকোর্টে গিয়ে সেই ব্যাপারে, সেই পার্টির অবস্থানের ব্যাপারে জানতে চাইতে পারে। সো এখনো বিচারিক পথ আছে। একটা হলো এক্সিকিউটিভ নিষিদ্ধ করা, যেটা আমরা কেউ সমর্থন করি না। আওয়ামী লীগ, জামাত এবং শিবিরকে শেষ মুহূর্তে করেছিল যে সন্ত্রাস দমন আইনে, কিন্তু বিচারিক প্রক্রিয়ায় এখনো ওই অর্ডিন্যান্সের পথ আছে। যদিও এই বিচারিক প্রক্রিয়ার এই আর্টিকেল 3 আর 4-এর যে প্রবলেমটা সেটা হচ্ছে এখানে কিন্তু মানবতা বিরোধী অপরাধ নেই। আমরা যদি আইসিটিতে রাখতাম আওয়ামী লীগকে এই স্টিগমা দেয়া যেত, এবং আমি বিশ্বাস করি আওয়ামী লীগের সাংগঠনিকভাবেই এই কাজগুলো করেছে, যেটা জাতিসংঘের রিপোর্টেও আছে। যদিও জাতিসংঘ সেই রিপোর্টে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছে। যাই হোক, সরকার যেটা করতে পারতো বা করা উচিত আমি মনে করি, অনেক দিন থেকে বলছি, হাইকোর্টে এই অর্ডিন্যান্সের অধীনে সরকার একটা রেফারেন্স চাওয়া এবং সেই রেফারেন্সের সুরাহা হওয়া পর্যন্ত আওয়ামী লীগের এই কর্মকাণ্ড কর্মসূচি যাতে চালাতে না পারে তার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা চাইতে পারে। এইটা যদি উচ্চ আদালতে হয়, আমরা জানি না উচ্চ আদালত কি সিদ্ধান্ত দেবেন, কিন্তু উচ্চ আদালতে যদি এই ধরনের সিদ্ধান্ত আসে তখন আওয়ামী লীগের এই ধরনের কর্মসূচির বিরুদ্ধে সরকার প্রশাসনিক ব্যবস্থা নিতে পারবে। আবারও বলছি, সরকার নিতে পারবে। যদি হাইকোর্ট বলে আওয়ামী লীগ ফর দ্য টাইম বিং অন্তত এই বিচারিক অবস্থায় থাকার মধ্যে আওয়ামী লীগ নির্বাচন যে কোনো রকম ক্যাম্পেইন চালাতে পারবে না, তখনও বিএনপি, জামায়াত, এনসিপি, সাধারণ জনগণ কেউ আওয়ামী লীগকে বাধা দিতে পারবে না। আমি প্রায় যখন এই ধরনের কথা বলি আমি অনিবার্যভাবে মন্তব্য পাই, এবং আপনারা শুনতে শুনতে আপনাদের অনেকের মনে হয়েছে যে অনেক বেশি সুশীলগিরি দেখাচ্ছি। আমরা আসলে সুশীলগিরিটিরই না। শেখ হাসিনার পতনের পর তো আমরা অনেক বিপ্লবী হয়েছি, কিন্তু শেখ হাসিনার সময় দীর্ঘ সময়ে যারা মাঠে ছিলেন, আমি ছিলাম, এর উপর অনেক বছরের পর বছর, দশকের বেশি, আমি দীর্ঘ সময় যাদের অ্যাক্টিভিজম ছিল, আমরা আসলে এই ধরনের একটা রাষ্ট্রের কথাই বলছিলাম। শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আমাদের ছিল যে তিনি তার যা ইচ্ছে তাই করেন, উনি আওয়ামী লীগকে নামিয়ে দিচ্ছেন, বিএনপি জনসমাবেশ করবে, বলছে শৃঙ্খলায় সমস্যা হবে, ছাত্রলীগ লাঠি হাতে মোড়ে মোড়ে বসে গেল। আমরা এটার প্রতিবাদ করেছি, অসংখ্য টিভি টক শোতেও কথা বলেছি, আওয়ামী লীগকে পাশে রেখে জিজ্ঞেস করেছি আপনি কি পুলিশ, আপনাকে কে দায়িত্ব দিয়েছে, কোন সাংবিধানিক বা আইনি অধিকারে আপনি মাঠে থাকেন। একটা মানুষ আরেকটা মানুষকে আঘাত করতে পারে শুধুমাত্র একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে সেলফ ডিফেন্স। কেউ আপনাকে পেটাতে এসছে, মেরে ফেলতে এসছে, আপনি পাল্টা মারতে পারেন। এমনকি আপনাকে পিটিয়ে চলে যাওয়ার পর এরপর কিন্তু আপনি তাকে পাল্টা পেটাতে পারেন না, পুলিশে যেতে হয়। আপনি এই অজুহাত দেখাতে পারবেন না যে ওকে পিটিয়েছে তাই আমি গিয়ে পিটিয়ে এসেছি। ইনস্ট্যান্টলি তার পেটানো ঠেকানোর জন্য আপনি তাকে আঘাত করতে পারেন, কিন্তু যদি পালিয়ে যায় তারপর গিয়ে আর পেটানো যায় না। আবারও বলছি, খুব বেশি সুশীল কথা মনে হতে পারে, বাট একটা স্টেট এভাবেই কাজ করতে হবে। এই লড়াইটা আওয়ামী লীগের সময় করেছি, এই লড়াইটা এখনও করব। সব গালিটা লিখে আওয়ামী লীগের লোকজনের বিচার হোক আমরা চাই, বিচারের সর্বোচ্চ শাস্তি হলে সর্বোচ্চ শাস্তি হবে, সেটা এক্সিকিউশন চাই, কিন্তু কোর্টের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন লোকজন তাদেরকে পেটাচ্ছে, তার বিরুদ্ধে কথা বলেছি, বলবো, ভবিষ্যতেও বলে যাব। সো আমি মনে করি সরকারের সামনে একটা বড় ঝুঁকি আছে। সরকারের উচিত হবে খুব দ্রুত এটা রেসপন্ড করা এবং এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া।